হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পঞ্চায়েত পরীক্ষা, আইসিডিএস, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন 40টি করে বাছাই করা জিকে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা জিকে সিরিজ করছি। আজকে 10 নম্বর প্র্যাকটিস সেট করব এবং প্রত্যেকটা সেটে 40টা করে প্রশ্ন, অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা 400টা প্রশ্নোত্তর প্র্যাকটিস করে ফেলবো। শুধুমাত্র প্রশ্নোত্তর নয়, সাথে থাকছে অনেক অনেক এক্সট্রা নোটস। পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন বর্তমানে আসছে সেই ধরনের প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমনও পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। ঠিক হোক ভুল হোক উত্তরগুলো করো। তো জাতীয় মহাকাশ দিবস বা ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়ে থাকে অপশন এ 23শে আগস্ট। এবং এবছরের থিম কি ছিল? টুয়ার্ডস বিকশিত ভারত, ইনোভেটিং, কোলাবোরেটিং অ্যান্ড অ্যাসপায়ারিং টু গ্লোবাল স্পেস লিডারশিপ। 2 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স 2026-এ শীর্ষস্থান অধিকার করেছে নিচের কোন রাজ্য? নীতি আয়োগের রিপোর্ট প্রত্যেক বছর প্রকাশিত হয় এবং স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স 2026-এ শীর্ষস্থান অধিকার করেছে কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব। 3 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ, আচ্ছা একই প্রশ্ন রিপিট হয়ে গেছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ 2026-এ কোন দল চ্যাম্পিয়ন হলো? ডুরান্ড কাপ 26-এ নিচের কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইস্ট বেঙ্গল এফসি। ইস্ট বেঙ্গল এফসি মোহনবাগান সুপার জায়ান্টকে 4-1 গোলে পরাজিত করে এই বছর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। সামনে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি ব্যাচ, পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ কোর্স এবং মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ব্যাচ, সাথে আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে আইসিডিএস বীরাঙ্গনা ব্যাচ। প্রত্যেকটি ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রস্তুতি পাবে। সম্পূর্ণ থিওরি ডেসক্রিপটিভ প্যাটার্নের ক্লাসের মাধ্যমে। থিওরি ক্লাস হয়ে গেলেই ওই অধ্যায়ের ওপর থেকে তোমরা মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? দেখো 4টি স্থানের নাম রয়েছে, শিশুপালগড়, বামনগাঁও, মোগলিমারি এবং অহিচ্ছত্র। তো নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোগলমারি। মোগলমারি এটি পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে। পশ্চিমবঙ্গের কোথায়? মেদিনীপুর জেলাতে। দেখো ডিটেলস দেখবো। মোগলমারি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় সুবর্ণ রেখা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিহারের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা 6ষ্ঠ শতকে নির্মিত বলে মনে করা হয়। পশ্চিমবঙ্গের অপর একটি বিখ্যাত তাম্রপ্রস্তর যুগের প্রত্নস্থল হল পাণ্ডু রাজা ঢিবি। এটি পূর্ব বর্ধমানে অজয় নদের তীরে অবস্থিত রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো সেটি হচ্ছে চন্দ্রকেতুগড়, উত্তর 24 পরগনার বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন প্রত্নস্থল। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গ্রো মোর ট্রিস এই ক্যাম্পেইন চালিয়েছিলেন? গ্রো মোর ট্রিস এই ক্যাম্পেইন চালিয়েছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কে এম মুন্সি। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বালিমেলা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত রয়েছে?
বালিমেলা জলবিদ্যুৎ প্রকল্প নিচের কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, সিলেরু নদীর উপরে। সিলেরু হচ্ছে গোদাবরী নদীর উপনদী, ঠিক আছে, এবং সেই নদীর উপর অবস্থিত রয়েছে বালিমেলা জলবিদ্যুৎ প্রকল্প। এবং এটা কোথায় অবস্থিত রয়েছে? এই বালিমেলাটা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ যৌথ সরকারের উদ্যোগে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত সরকার আইন 1935-এর বৈশিষ্ট্য নয়? 4টি অপশন রয়েছে, দেখো। প্রাদেশিক স্বায়ত্তশাসন, অল ইন্ডিয়া ফেডারেশন, দ্বৈত শাসন কেন্দ্রের পাশাপাশি প্রদেশগুলিতেও, এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো 1935-এর বৈশিষ্ট্য নয়, ভারত সরকার আইন 1935-এর বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্বৈত শাসন কেন্দ্রের পাশাপাশি প্রদেশগুলিতেও। 1935-এ যে দ্বৈত শাসন, ঠিক আছে, বা ডায়ার্কি, এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, মানুষ মুক্ত জন্মগ্রহণ করে তবে তিনি সর্বত্র পরিবর্তিত বা শৃঙ্খলিত হন। এই উক্তিটা কে করেছেন? অর্থাৎ ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। সঠিক উত্তর হবে অপশন সি, রুশোর বিখ্যাত উক্তি এটি। দেখো, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ, মানুষ মুক্ত হয়ে জন্মায় কিন্তু সে সর্বদা শৃঙ্খলিত। এটি ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান প্রবক্তা ও দার্শনিক জ্যাক রুশোর একটি বিখ্যাত উক্তি। রুশোর বিখ্যাত গ্রন্থটি হলো সামাজিক চুক্তি বা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এবং অ্যারিস্টটল কি বলেছিলেন? মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী, অর্থাৎ ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমেল। তো এই গুরুত্বপূর্ণ উক্তিগুলো পরীক্ষাতে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তো ইম্পর্টেন্ট। 10 নম্বর প্রশ্ন, রেডার এবং টেলিভিশনের ক্ষেত্রে কোন ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়ে থাকে? রেডার এবং টেলিভিশনের ক্ষেত্রে কোন ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এইচএফ, অর্থাৎ আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। দেখো, ইউএইচএফ বা আলট্রা হাই ফ্রিকোয়েন্সি 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ মূলত টেলিভিশন সম্প্রচার, মোবাইল ফোন, ব্লুটুথ, ওয়াইফাই, রেডার সিস্টেমে ব্যবহৃত হয়ে থাকে। তারপর ভিএইচএফ অর্থাৎ ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এটি ব্যবহৃত হয় এফএম রেডিও সম্প্রচারণে। র্যাডারের পূর্ণ অর্থ হলো রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, যা মূলত রেডিও তরঙ্গ ব্যবহার করে বিমান বা জাহাজের অবস্থান নির্ণয় করা হয়ে থাকে। আরেকটি হলো সোনারের পূর্ণ অর্থ হলো সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, যা সমুদ্রের নিচে আল্ট্রাসনিক তরঙ্গের মাধ্যমে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন, পান্ডা নিম্নলিখিতগুলির মধ্যে একই পরিবারের অন্তর্ভুক্ত, অর্থাৎ কোন পরিবারের অন্তর্ভুক্ত পান্ডা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভাল্লুক। এবং পান্ডার ছবি, ঠিক আছে, কোন বিখ্যাত প্রতীকের রয়েছে? সেটা হচ্ছে WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডের লোগোতে রয়েছে জায়ান্ট পান্ডার ছবি। 12 নম্বর প্রশ্ন, বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্স এর রচয়িতা হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি, ম্যাকিয়াভেলি। 13 নম্বর প্রশ্ন, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো? কোন বাদ্যযন্ত্রের সাথে ভারতীয় সরোদের মিল রয়েছে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাবাব। 14 নম্বর প্রশ্ন, ড্যাশ জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা বেশি, সব থেকে বেশি? নিচের কোন ক্ষেত্রে জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সব থেকে বেশি? গঙ্গা অববাহিকা অঞ্চল, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীসমূহ, দক্ষিণ ভারতের পূর্ব প্রবাহী নদীসমূহ, নাকি ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চল? কোন অঞ্চল জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনার জন্য সব থেকে বেশি? সঠিক উত্তর এটা হয়ে যাবে অপশন বি, দক্ষিণ ভারতের পশ্চিম প্রবাহী নদীগুলোর এই জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, কেননা পশ্চিমঘাট পর্বতমালা থেকে এগুলো মূলত উৎপত্তি হয় এবং আরব সাগরে গিয়ে পড়ে, এবং পশ্চিমঘাট পর্বতমালার যে খাড়াইটা সেটা অনেক বেশি, তো অনেক ফোর্সে জল পড়ে এবং এখানে জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সব থেকে বেশি হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন, নারিকেলের পুষ্প বিন্যাসটি হলো নিচের কোনটি? বা নারিকেলের পুষ্প বিন্যাসকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ চামসা মঞ্জুরি বলা হয়ে থাকে। ইংরেজিতে কি বলা থাকে? স্প্যাডিক্স। 16 নম্বর প্রশ্ন, কোয়ার্চ, ফেলসফার, মাইকা, হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত শিলাটি হলো নিচের কোনটি? খুবই স্ট্যান্ডার্ড লেভেলের বর্তমানে যে ধরনের প্রশ্ন এসে থাকে, হাই লেভেল প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গ্রানাইট। কোয়ার্চ, ফেলসফার, মাইকা, হর্নব্লেন্ড এই সমস্ত খনিজ দ্বারা গঠিত শিলাটি হলো গ্রানাইট এবং এটা হচ্ছে আগ্নেয় শিলা। গ্রানাইট হচ্ছে রূপান্তরিত আগ্নেয় শিলা। 17 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কারণ? কি কারণে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তারা খুবই কম সক্রিয়, অর্থাৎ খুবই কম রিয়াক্টিভ তারা, সেই জন্য একে প্যারাফিন বলা হয়ে থাকে। প্যারা মানে হচ্ছে কি, মানে অ্যাকচুয়ালি প্যারাম মানে হচ্ছে কম, আর অ্যাফিন মানে হচ্ছে সক্রিয় বা আসক্তি। ঠিক আছে, তো একসাথে প্যারাফিন অর্থাৎ যেটা খুব কম সক্রিয়। 18 নম্বর প্রশ্ন, সাওয়াসের গেহু কোন লেখকের রচনা? সাওয়াসের গেহু কোন বিখ্যাত লেখকের রচনা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রেমচাঁদের গুরুত্বপূর্ণ একটি লেখা। দেখো, মুন্সি প্রেমচাঁদকে হিন্দি সাহিত্যের মুকুটহীন সম্রাট বলা হয়। তার আসল নাম ছিল ধনপদ রায় শ্রীবাস্তব, পরীক্ষায় এসে থাকে। প্রেমচাঁদের বিখ্যাত কিছু উপন্যাস হলো গোদান, গবন, কর্মভূমি এবং সেবা সদন। 19 নম্বর প্রশ্ন, ক্যাটারাক্ট বা ছানির জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উপযুক্ত হবে? কোন লেন্সের ব্যবহার উপযুক্ত হবে ছানির জন্য? সঠিক উত্তর হবে অপশন এ নতুন লেন্স দ্বারা পুরানো লেন্সের অপসারণটাই হবে ছানির জন্য সব থেকে উপযুক্ত। 20 নম্বর প্রশ্ন, পেডাঙ্কেল কি? আমরা নিচের কোনটিকে পেডাঙ্কেল বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন এ ফুলের বৃন্তকে আমরা বিজ্ঞানের ভাষায় পেডাঙ্কেল বলে থাকি। 21 নম্বর প্রশ্ন, ব্রজেশ্বর এবং প্রফুল্ল এই চরিত্র দুটি পাওয়া যায় নিচের কোন উপন্যাসে? চারটি গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম রয়েছে। তো ব্রজেশ্বর এবং প্রফুল্ল এই চরিত্র দুটি পাওয়া যায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেবী চৌধুরানীতে। দেখো, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী, যেটা 1884 মূল সালে লেখা এবং মূল চরিত্র হলো প্রফুল্ল এবং ব্রজেশ্বর। এটি মূলত সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের পটভূমিতে লেখা। তা দেখো, আনন্দমঠ যেটি লেখা হয়েছিল 1882 সালে, বঙ্কিমচন্দ্রের রচিত সর্বশ্রেষ্ঠ উপন্যাস, যার পটভূমি ছিল 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহ। এই উপন্যাসের অন্তর্গত বন্দে মাতরম ভারতের বর্তমানে জাতীয় গান। এবং বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম বাংলা উপন্যাসের নাম হলো
দুর্গেশ নন্দিনী 1865 সালে। 22 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্র জগতে খুবই উচ্চ মেধা সম্পন্ন একটি পুরস্কার। এই পুরস্কারটি কোন সংস্থা প্রদান করে থাকে বা কোন সংস্থা দ্বারা প্রদান করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন বি, অধিদপ্তর চলচ্চিত্র উৎসব পরিচালক। অধিদপ্তর চলচ্চিত্র উৎসব পরিচালক দ্বারা বা এই সংস্থা দ্বারা এই দাদা সাহেব ফালকে পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন, মধ্যাহ্ন আহার অর্থাৎ মিড ডে মিল প্রকল্প কবে শুরু হয়েছে, মানে নিচে কোন সাল থেকে শুরু হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 1995 সাল থেকে এটি শুরু হয়েছে। দেখো, তামিলনাড়ু হলো ভারতের প্রথম রাজ্য যারা মিড ডে মিল প্রকল্প চালু করেছিল। 2021 সালে ভারত সরকার এই প্রকল্পের নামকরণ করে রেখেছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ, এবং 2001 সালে সর্বশিক্ষা অভিযান প্রকল্প চালু হয়েছিল। 24, জলাপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, গোদাবরী নদীর উপর অবস্থিত রয়েছে, এবং এটাও ওড়িশা এবং অন্ধ্র প্রদেশ সরকারের যৌথ প্রকল্প। গোদাবরীকে দক্ষিণ গঙ্গা বলা হয়ে থাকে। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। কৃষ্ণ নদীর উপর নাগার্জুন সাগর এবং আলমাত্তি এই দুটো বাঁধ রয়েছে। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর ওপর অবস্থিত রয়েছে, এবং তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর একটি উপনদী। 25, মানব মস্তিষ্কের কোন অংশ দ্বারা বমি করা বা কোনো কিছুকে গিলে নেয়া এই ক্রিয়াকলাপগুলি নিয়ন্ত্রিত হয়? কোন অংশ দ্বারা? সঠিক উত্তর অপশন এ, মেডুলা অবলাংটা এই অংশটি দ্বারা। দেখো, মেডুলা অবলাংটা বা সুষুম্না শীর্ষক মস্তিষ্কের সব থেকে নিচের অংশ, যা হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, রক্তচাপ, বমি করা, হাঁচি, গিলে নেওয়ার মতো অনৈচ্ছিক বা স্বয়ংক্রিয় কাজগুলি নিয়ন্ত্রণ করে। তারপর দেখো, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম দেহের ভারসাম্য এবং পেশি সমন্বয় বজায় রাখতে সাহায্য করে। গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম মস্তিষ্কের বৃহত্তম অংশ, যা বুদ্ধি, চিন্তা, স্মৃতি এবং দর্শন নিয়ন্ত্রণ করে। এবং হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা এবং ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে থাকে। 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আর্কিমিডিস দ্বারা আবিষ্কৃত? আর্কিমিডিস নিচের কোনটি আবিষ্কার করেছিলেন? চারটি অপশন দেখো, ব্যারোমিটার, পুলি, থার্মোমিটার এবং মাইক্রোস্কোপ। সঠিক উত্তর হবে অপশন বি, পুলি। পুলি অর্থাৎ কি? কপিকল যেটাকে বলে থাকি আমরা। ওকে, ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? টরিসেলি। থার্মোমিটার গ্যালিলিও। ওকে, নেক্সট 27, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ NIDM এর পূর্বে নামাঙ্কিত ছিল নিচের কোন নামটি? সঠিক উত্তর হবে অপশন সি, ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ NCDM এই নামটি ছিল। ওকে, 28, কাকে আধুনিক সিসমোলজির জনক বলা হয়ে থাকে? ভূমিকম্প বিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, জন মিলনেকে। 29, ইয়ং হাজবেন্ড মিশন তিব্বতে কোন ভাইসরয় পাঠিয়েছিলেন?
সঠিক উত্তর হবে অপশন এ লর্ড কার্জন। দেখো 1904 সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জন তিব্বতে রাশিয়ার প্রভাব প্রতিহত করার জন্য বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে কর্নেল ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ডের নেতৃত্বে এই সামরিক অভিযানটা পাঠায়। লর্ড কার্জন 1905 সালের 16ই অক্টোবর কুখ্যাত বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল কার্যকর করেছিলেন এবং লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তন করেছিলেন কত সালে? 1878 সালে। 30 নম্বর প্রশ্ন, ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন নিচের কোনটি ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ টাকার ভ্যালু কমে গেল ডলারের তুলনায়। তো সেই ক্ষেত্রে কি ঘটে? যেমনটা এখন বর্তমানে হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারতে রপ্তানি সস্তা হয়ে যায় কিন্তু আমদানির দাম বাড়ে। অর্থাৎ আমরা এখন ভারত থেকে অন্য দেশে জিনিসপত্র পাঠাবো তখন কি হবে? রপ্তানিটা সস্তা হয়ে যাবে, কিন্তু আমরা এখন বিদেশ থেকে কোনো প্রোডাক্ট নিজেদের দেশে নিয়ে আসার চেষ্টা করব তখন কিন্তু সেই ক্ষেত্রে বেশি দাম আমাদের দিতে হবে। দেখো, টাকার অবমূল্যায়ন বা ডেপ্রিসিয়েশন বা ডিভ্যালুয়েশন যখন হয়, আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের দাম কমে যায়, যার ফলে বিদেশিরা সহজে ভারতীয় পণ্য কিনতে পারে, অর্থাৎ রপ্তানি সস্তা হয় এবং বৃদ্ধি পায়। অন্যদিকে ভারতীয়দের কাছে বিদেশি পণ্যের দাম বেড়ে যায়, যেমন $1 আগে 70 টাকা দিতে হলে এখন 85 টাকা দিতে হয়, যদিও এখন 85 নয়, এখন প্রায় 95 দিতে হচ্ছে, ফলে আমদানি দামি হয়ে যায়। ভারত সরকার আজ পর্যন্ত 3বার আনুষ্ঠানিকভাবে টাকার অবমূল্যায়ন করেছে, 1949 সালে, 1966 সালে এবং 1991 সালে। 31 নম্বর প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের মূর্তি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1911 সালে। দেখো, 1911 সালে উত্তরপ্রদেশের মথুরায় খনন কার্যের সময় কুষাণ সম্রাট কনিষ্কের একটি বিখ্যাত মাথাবিহীন মূর্তি আবিষ্কৃত হয়। মূর্তিতে তাকে দীর্ঘ কোট, ভারী জুতো এবং তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। তার রাজধানী ছিল পুরুষপুর, বর্তমান যেটা পেশোয়ার। কনিষ্কের রাজত্বকালেই 78 খ্রিস্টাব্দে ভারতে শকাব্দ এরা চালু হয়েছিল এবং তিনি কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সংগতির আয়োজন করেছিলেন। ঠিক আছে, কত সালে? 72 এডিতে। 32, সেলসিয়াস স্কেলে 300 কেলভিনের মান কত? সেলসিয়াস স্কেলে 300 কেলভিনের মান কত? সূত্র কি? সেলসিয়াস ইকুয়াল টু কে, অর্থাৎ কেলভিন মাইনাস 273। ওকে, তাহলে সেলসিয়াস স্কেলের মান যে জানতে চেয়েছে, তাহলে 300 মাইনাস 273, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 27 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি। 33 নম্বর প্রশ্ন, ফ্ল্যাশ বাল্বের তার যে ধাতু দ্বারা নির্মিত হয় সেটি নিচের কোনটি? পুরানো ফটোগ্রাফিক যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার যে ফ্ল্যাশ থেকে থাকে সেই ফ্ল্যাশে কি তার ব্যবহার করা থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ম্যাগনেসিয়াম। 34, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 323A এবং 323B-তে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কথা বলা রয়েছে। 35, তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? তাসমানিয়া দ্বীপকে অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করেছে নিচের কোন প্রণালী? সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাস প্রণালী। দেখো, পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। বেরিং প্রণালী এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে। কুক প্রণালী নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপকে পৃথক করেছে এবং জিব্রাল্টার প্রণালী
ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। এবং জিব্রাল্টার প্রণালীকে কি বলা থাকে? ভূমধ্য সাগরের চাবিকাঠি। 36, ভারতের প্রথম সিমেন্ট উৎপাদন 1904 খ্রিস্টাব্দে সূচনা হয় নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন ডি, মাদ্রাজে। দেখো 1904 সালে মাদ্রাজে সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সমুদ্রের ঝিনুক ব্যবহার করে ভারতের প্রথম পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদন শুরু করে। সিমেন্ট তৈরির মূল কাঁচামাল হলো চুনাপাথর বা লাইমস্টোন, কাদামাটি এবং জিপসাম। সিমেন্টের সাথে জিপসাম মেশানো হয় কেন? কারণ এটি সিমেন্টকে খুব দ্রুত জমাট বাঁধতে কি দেয়? বাঁধা দেয়, অর্থাৎ সেটিং টাইমটা বাড়িয়ে দেয়। খুব দ্রুত জমাট বেঁধে দিলে তার সেটিংটা কিন্তু খুব একটা ভালো হয় না, ঠিক আছে? ধীরে ধীরে জমাট বাঁধলে তার কিন্তু মজবুতি অনেক বেশি হয়। 37, প্রাচীন ভারতের ইতিহাসের কোন শাসনকালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, গুপ্ত বংশের শাসনকালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। 38, এ রিভার সূত্রা এই বইটি লিখেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গীতা মেহতা। 39, কোন বাদ্যযন্ত্রের অপর নাম আর্থ বডি? সঠিক উত্তর হবে অপশন এ, মৃদঙ্গমের অপর নাম হচ্ছে আর্থ বডি। 40 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, র্যাফ অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স কবে গঠিত হয়? যে কোনো গন্ডগোল, সাম্প্রদায়িক উত্তেজনা দ্রুত মোকাবেলার জন্য র্যাফ নামানো হয়ে থাকে। তো র্যাফ কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 1991 সালে এটি গঠিত হয়। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে দেখো। খুবই স্ট্যান্ডার্ড এবং আনকমন ইউনিক প্রশ্ন উত্তর আমি নিয়ে আসছি তোমাদের জন্য, যাতে করে তোমাদের অনেক বেশি করে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস হয়। এবং বর্তমানে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে একটু স্ট্যান্ডার্ড লেভেলের, তো আমাদের সেই রকমভাবে প্রস্তুতি নিতে হবে। তো প্রতিদিন ফলো করো, সাথে এক্সট্রা নোটসও দেখছি, সেখান থেকে অনেক তথ্য আমরা জানতে পারছি, পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ। এছাড়া আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, মিশন খাকি ব্যাচ পুলিশ পরীক্ষার জন্য, পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ব্যাচ মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে এবং আইসিডিএস বীরঙ্গনা ব্যাচ আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।